ঢাকা বেইজিং ৯ চুক্তি ও সমঝোতা সই, $2.1 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৪৪, আহত ৭ শতাধিক। ব্যাংককে ভবন ধসে ৯ জনের মৃত্যু। ১৫ মাসে ২৩ স্বর্ণের দোকানের ডাকাতি, বাড়তি নিরাপত্তা চান ব্যবসায়ীরা। বিএনপি প্রার্থী ইশরাক মেয়রের আসনে বসতে পারা নিয়ে প্রশ্ন, কমিশন চাইলে সম্ভব, বললেন আইনজীবী। ফ্যাসিস্টদের ইন্ধন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভুতুড়ে কলাম লেখকদের অপপ্রচার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে ঢাকা ও বেইজিং এর মধ্যে ১ চুক্তি ও ৮ সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধান উপদেষ্টা চীন সফরের তৃতীয় দিনে এই চুক্তি সই হয়। এছাড়া দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন ড ইউনূস। বৈঠকে গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তা মহাপরিকল্পনা। মেহেদী হাসানের রিপোর্ট। সফরের তৃতীয় দিন সকালে বেইজিংয়ের পিপলস গ্রেট হলে পৌঁছালে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পারস্পরিক কুশল বিনিময়ের পর বৈঠকে বসেন দুই নেতা। আলোচনা করেন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু। পরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তার বিষয়ে একটি চুক্তি এবং ৮টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও দুই দেশের মধ্যে ৫টি বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা হয়েছে। চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে, যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো উনি বলেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, যে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপারে কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে। এরপর প্রেসিডেন্সিয়াল হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন দেশটির কাউন্সিল অব দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ইয়াও ওয়াং। চীনের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে কাজ করা আধা সরকারি এই প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের বাণিজ্য উন্নয়ন নিয়ে আলোচনা করেন তারা। এরপর চীনা ব্যবসায়ীদের সাথে বিনিয়োগ সংলাপ করেন ড ইউনূস। বলেন, বাংলাদেশের চমৎকার ভৌগোলিক অবস্থান ও বিশাল কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীরা লাভবান হতে পারেন। What we got landlocked countries, 7 sisters, Nepal, Bhutan. So if you have to do business of the world, we have to go to Bangladesh. So Bangladesh is a path, not only for Bangladesh itself, but for 3 other major regions.
8 মাস আগে বাংলাদেশের তরুণদের মাধ্যমে ঘটে যাওয়া বৈপ্লবিক পরিবর্তনের বিস্তারিতও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Bangladesh overcame all the terrible things that happened to Bangladesh in recent years and emerged as a completely new nation because of the young people. And they talk about, young people talk about creating new Bangladesh. এরপর বেইজিংয়ের একটি সরকারি গেস্ট হাউসে দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর সাথে বৈঠক করেন ডক্টর ইউনূস। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার বিষয়ে চীনের কাছে আগামী 50 বছরের মহাপরিকল্পনা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার দেশটির পানি সম্পদ মন্ত্রী লি জিওইং এর সাথে বৈঠকে তিনি এই পরিকল্পনা চেয়েছেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, সফরে বিনিয়োগ ও ঋণ মিলিয়ে $2.1 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতিও মিলেছে। মেহেদী হাসানের আরেকটি রিপোর্ট। পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণে পৃথিবীর সবচেয়ে সফল দেশগুলোর একটি চীন। নদীবিধৌত বাংলাদেশও বর্ষা মৌসুমে বন্যা, শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চলে খরা, দক্ষিণাঞ্চলে লবণাক্ততার মতো সমস্যাগুলো মোকাবেলা করছে। চীনা পানি সম্পদ মন্ত্রীর সাথে বৈঠকে এসব বিষয়ে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের সাথে শেয়ার করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। চান নদী ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এদিকে টেকসই জ্বালানি 3.0 সহ বিভিন্ন ইস্যুতে 3টি গোলটেবিল বৈঠকে অংশ নেন ডক্টর ইউনূস। এসব বৈঠকেও চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের ভৌগোলিক সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান। Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's a production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing. We can bring it to our purpose, to our setting up our factories and so on. বাংলাদেশে যে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে তার অংশীদার হতেও চীনাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Invite you to Bangladesh to participate in the process of changing the country. So this is a kind of effort that we want to give to make sure you have the right kind of context where you are getting involved. প্রধান উপদেষ্টার এবারের চীন সফরে বিনিয়োগ, ঋণ ও মঞ্জুরি সহায়তা মিলিয়ে $2.1 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বাড়ছে হতাহতের সংখ্যা। এ পর্যন্ত 144 জন নিহত ও 7 শতাধিক আহতের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের প্রভাব পড়ে থাইল্যান্ডেও। ব্যাংককে 30 তলা নির্মাণাধীন ভবন ধসে এ পর্যন্ত নিহত হয়েছে 9 জন। নিখোঁজ আরও অন্তত 80 জন শ্রমিক। দুদেশেই ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় থাইল্যান্ডের ব্যাংককে নির্মাণাধীন 30 তলা ভবন। আর মিয়ানমারের সাগাইনে চোখের পলকেই নদীতে ভেঙে পড়ে 100 বছরের পুরনো আভা সেতু। এমন ভয়াবহ দৃশ্যেই স্পষ্ট ভূমিকম্পের তীব্রতা। 7.7 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য মতে সাগাইন শহর থেকে 16 কিলোমিটার উত্তর পশ্চিমে 10 কিলোমিটার গভীরে এর উৎপত্তি। মাত্র 17 কিলোমিটার দূরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে। প্রায় 15 লাখ মানুষের এ শহরে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। ধসে পড়েছে অসংখ্য বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়েছে অনেক মানুষ। তবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে রাজধানী নেপিদোতে। বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। দেশটির 6টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে সামরিক সরকার। আন্তর্জাতিক মহলের কাছে সহায়তা চেয়ে আবেদনও জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এরই মধ্যে সহায়তার নির্দেশ দিয়েছেন। A terrible earthquake as it parts of Southeast Asia today.
and we send our condolences to the governments and peoples of the region. মিয়ানমারের সৃষ্ট ভূমিকম্প অনুভূত হয় প্রতিবেশী দেশগুলোতেও। এর মধ্যে থাইল্যান্ডে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। ব্যাংককে ৩০ তলা নির্মাণাধীন ভবন ধসে নিখোঁজ শ্রমিকদের সন্ধান চলছে। চীনের ইউনান প্রদেশেও অনুভূত হয় ভূমিকম্প। বিশ্লেষকরা বলছেন ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ মিনিটের মাথায় ৬.৪ মাত্রার আফটারশকের কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা বাড়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে ১৫ মাসে ২৩টি স্বর্ণের দোকানে ডাকাতি ও চুরি হয়েছে। ঈদের ছুটিতে বাড়তি নিরাপত্তারও দাবি জানিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বুধবার রাতে বাজুসের সহসভাপতি এম এ হান্নান আজাদের ধানমন্ডির বাসায় র‍্যাব পরিচয়ে ডাকাতি হয়। সে সময় আজাদকে অপহরণের চেষ্টা করা হয়। আমাকেও অপহরণ করার জন্য তারা চেষ্টা করেছিল। মানে আমার কপাল ভালো যে জনসাধারণ এবং থানার পুলিশ আসছিল। 999 ফোন করলাম, ফোন করার বলে যে আপনি তো এই বাসার মেম্বার না। ডাকাতরা যখন ঘরে ঢুকে তখন সব কয়টা ফোন ওরা আগেই নিয়ে গেছে। তো এটা তো আশেপাশে বাইরের থেকে যেভাবে হোক ফোন দিয়ে আনানো হয়েছে। ৩ জানুয়ারি ধানমন্ডির জিগাতলায় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স, ৯ জানুয়ারি সিলেটের নুরানি জুয়েলার্স এবং ২৪ জানুয়ারি রাজধানীর হাজারীবাগের ইতি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। ২৪ ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রীতে নিজ বাসার সামনে জুয়েলারি ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ও ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাজুস বলছে ২০২৪ থেকে চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত ২৩টি জুয়েলারি প্রতিষ্ঠানে চুরি ও ডাকাতি হয়েছে। বাজুস বলছে এসব ঘটনায় জুয়েলারি ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের আশঙ্কা ঈদের ছুটিতে এসব ঘটনা বাড়তে পারে। আসন্ন ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করছে বাজুস। বাজুসের প্রতিটি সদস্য নিজেদের মতো করে নিরাপত্তা ব্যবস্থা করছেন বলেও জানান তারা। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। রায়ের পর বিএনপির প্রার্থী ইশরাক হোসেন মেয়রের আসনে বসতে পারবেন কিনা তা প্রশ্ন উঠেছে। কারণ এরই মধ্যে এই সিটি নির্বাচনের মেয়াদ শেষ হয়ে গেছে। আইনজীবীরা বলছেন নির্বাচন কমিশন চাইলে মেয়র হিসাবে শপথ নিতে পারবেন ইশরাক। মানিক শিকদারের রিপোর্ট। ২০২০ সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে সে বছরের ৩ মার্চ মামলা করেছিলেন বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেন। ২৪-এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই মামলা গতি পায়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২৭ মার্চ নির্বাচনের ফল বাতিল করে রায় দেয় আদালত। সেই সাথে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। মেয়র তাপসের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনটা বাতিল করেছে এবং আমাদের যে আর্জি সংশোধন করে আমরা যে আদেশটা চেয়েছি যে ইশরাক সাহেবকে প্রকৃত অর্থে সেই মেয়র হতো এবং তাকে মেয়র হিসেবে ডিক্লেয়ার দেওয়া হোক, সেটাই বিজ্ঞ আদালত গ্রহণ করেছেন। ২০২০ সালের ১৬ মে মেয়র হিসেবে দায়িত্ব নেন শেখ ফজলে নূর তাপস। গণ অভ্যুত্থানের পর তাপসের হদিস নেই। এরই মধ্যে পার হয়েছে মেয়াদ। এ পরিস্থিতিতে মেয়র হিসেবে ইশরাক দায়িত্ব নিলে তার মেয়াদকাল নিয়েও জটিলতার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শেষ হওয়ার অবশ্য আগেই যেটা হয়েছে সেটা হচ্ছে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পরে সবার এইগুলো সব মেয়রকে বাতিল করে দিয়ে সেখানে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দেওয়া হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দেওয়ার ফলে তারা আসলে কি ফিরে পেলেন না পেলেন সেটা তো আসলে আর কোনো কার্যকারিতা থাকলো না, যেহেতু এটা গ্যাজেট হয়ে গেছে। প্রায় ১.৫ বছর মেয়াদ থাকায় আদালতের রায়ে ৩ নভেম্বর চট্টগ্রাম সিটি মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন। এ পরিস্থিতিতে গেজেট আকারে সরকারের সিদ্ধান্ত স্পষ্ট করার পরামর্শ আইনজ্ঞদের। আদালতের আদেশে ফিরে আসার কারণে চট্টগ্রাম মেয়রকে দেখা যাচ্ছে কি আবার দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সরকার তো দ্বৈত নীতি নিতে পারবে না। যদি চট্টগ্রামের মেয়র ফাংশন করে তাহলে ঢাকা দক্ষিণের মেয়র ফাংশন করতে পারবেন না কেন? কিন্তু একটা ক্লারিফিকেশন আমার মনে হয় যে এটা থাকা উচিত, একটা গ্যাজেট নোটিফিকেশন আলাদা করে থাকা উচিত। তারা বলছেন আদালতের রায়ের পর মেয়র হিসেবে ইশরাকেরও শপথ নিতে বাধা নেই, তবে মেয়াদকাল নির্ধারণ করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন চাইলে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তাকে মেয়র হিসেবে সেখানে রেখে দিতে পারেন। আবার তারা চাইলে ১ মাস পরে নির্বাচন ডিক্লারেশনও দিয়ে দিতে পারেন। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।
আদালতের রায়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র নির্বাচিত হওয়ায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল বিতর্ক তৈরি করছে বলে অভিযোগ করেছেন ইশরাক হোসেন। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা, ভ্যান ও অটো চালকদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণের এই আয়োজন। অনুষ্ঠানে যোগ দিয়ে আদালত ঘোষিত ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা আর তখনকার মেয়র তাপসের প্রভাবেই মামলার রায় পিছিয়ে ছিল 5 বছর। বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে যারা এখন আগামী দিনে রাজনীতি করতে চাচ্ছে আসছে বা অন্যান্য কোনো গোষ্ঠী, তারা যদি আমার প্রতি বৈষম্য করে, আমি যদি ন্যায় বিচার চাওয়ার জন্য যদি এখন অপরাধী হয়ে যাই, তাহলে আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই, কিছু বলারও নাই, জনগণই সেটার বিচার করবে। একই অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। সামাজিক গণমাধ্যমে বা কোথায় কি লিখলো বললো তাতে কোনো যায় আসে না। প্রকাশ্য দিবালোকে আদালতের কাছে সে জোর জবরদস্তি করতে পারতো। সে অত্যন্ত জনপ্রিয় 10,000 20,000 লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে পারতো, করে বলতো 5ই আগস্টের পরে যে আমাকে ঘোষণা করা হোক, মানে যে কোনো একটা জবরদস্তিমূলক পন্থা অবলম্বন করতে পারতো ইঞ্জিনিয়ার ইশরাক। তো সেটা তো সে করেনি, সে আইনি প্রক্রিয়ায় গেছে। এ সময় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ধোঁয়াশা তৈরির অভিযোগ করেন রিজভী। নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা। এইটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায় আর তো কেন এটা হবে? দ্রুত নির্বাচনের স্পষ্ট দিন তারিখ ঘোষণারও দাবি জানান অন্তর্বর্তী সরকারের প্রতি। স্পষ্ট সুনির্দিষ্ট তারিখ দিয়ে বা মাসের কথা বলে তারা একটা নির্বাচনী প্রক্রিয়া আপনার তৈরি করবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার করতে মার্কিন প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট আইপিডি ব্যবহার করে হাসিনা ও তার লোকজন। সম্প্রতি তদন্ত শেষে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান টেসমিস ল্যাব। 5 আগস্টে হাসিনা সরকার পতনের পর ইউনূস বিরোধী অন্তত 10টি ভুয়া লেখা প্রকাশ করে আইপিডি। তদন্ত বলছে, হাসিনা সরকারের আমলে পাচার করা অর্থ যাতে ফেরত আনা না যায় সেজন্যই ব্রিটিশ এমপিদের কাছেও পাঠানো হয় ওই সব প্রতিবেদন। দুলি মল্লিকের আরেকটি ডেস্ক রিপোর্ট। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়েও অপপ্রচার থামাননি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। গভীর সংকটে দেশের আর্থিক খাত, তবে কিভাবে এত বিলাসী জীবনে চলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরের মেয়ে, এমন শিরোনামে গেল 31 জানুয়ারি টিম লার্কিন নামে একজনের লেখা প্রকাশ করে আইপিডি। শুধু একটি নয়, 5 আগস্টের পর এমন আরও অন্তত 10টি প্রতিবেদন প্রকাশ করে আইপিডি, যার সবগুলোই ছিল ইউনূস সরকার বিরোধী। বাংলাদেশ আওয়ামী লীগ সহ হাসিনা সরকারের ঘনিষ্ঠরা এসব প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, যা বিভ্রান্তি সৃষ্টি করে। তবে এসব প্রতিবেদন আদৌ কতখানি সত্য বা এর লেখকের বাস্তবে অস্তিত্ব আছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। আর এ নিয়ে মাসব্যাপী অনুসন্ধান চালায় তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। যাচাই করার জন্য সংস্থাটি এআই দিয়ে তৈরি 2টি প্রতিবেদন পাঠায় আইপিডি এর কাছে, যার একটি ইউনূস বিরোধী ও অপরটি নতুন দল এনসিপির পক্ষে। আইপিডি ইউনূস বিরোধী লেখাটি প্রকাশ করে। পরে এর ব্যাখ্যা জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি আইপিডির এডিটর। সংবাদ মাধ্যম গার্ডিয়ানেও উঠে আসে এসব ভুয়া তথ্যের প্রতিবেদন ব্রিটিশ এমপিদের কাছে পাঠানোর তথ্য। তদন্তে জানা যায়, হাসিনা সরকারের আমলে পাচার করা অর্থ যাতে ফেরত আনা না যায় সেজন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঈদে বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ, লঞ্চে নেই কোনো ভোগান্তি। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে।
অনেক ত্যাগের বিনিময়ে দেশ মুক্ত হলেও গণতন্ত্র ও নির্বাচন ফেরেনি। তাই নির্বাচন পেতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয়ের স্বেচ্ছাসেবক দল আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। আজকে আমরা অনেক ত্যাগ প্রতিষ্ঠার বিনিময়ে মুক্ত হতে পেরেছি, কিন্তু আমরা এখন পর্যন্ত গণতন্ত্রকে ফিরে পাইনি এবং আমরা নির্বাচন পাইনি। সেই জন্য আমাদেরকে নির্বাচন পেতে হলে এবং গণতন্ত্র ফিরে যেতে হলে আমাদেরকে ঐক্যকে অটুট রাখতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিলে তিনি একথা বলেন। এই সংবিধানে রাষ্ট্রের যে 3টি অর্গান রয়েছে, এই 3টি অর্গানের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হয়নি। প্রধানমন্ত্রীকে এমনভাবে ক্ষমতায়ন করা হয়েছে যার ভিতর দিয়ে সাংবিধানিক প্রক্রিয়াতে একজন প্রধানমন্ত্রী এই দেশের স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগটা পায়। সে জায়গায় আমরা মনে করি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটি নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে এবং নতুন সংবিধান যদি আমাদের করতে হয় তাহলে অবশ্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের নতুন সংবিধান নিতে হবে। প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ঈদযাত্রার পঞ্চম দিনেও রেলযাত্রার ভোগান্তির খবর না থাকলেও ভিন্ন চিত্র সড়কপথে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। অপু শাহিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। আমাদেরকে সাংবাদিকরা বারবার প্রশ্ন করে যে আপনারা মোবাইল কোড করার পরেও, ফাইন করার পরেও কেন ভাড়া বেশি নিচ্ছে? আপনাদের জন্যই তো বেশি নিচ্ছে। ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ একটি পরিবহনের বিরুদ্ধে। অভিযোগ পেয়েই চালানো হয় অভিযান, সত্যতা মেলায় করা হয় জরিমানা। বাড়তি ভাড়া নেওয়ার এমন আরও অনেক অভিযোগ মেলে সায়েদাবাদ বাস টার্মিনালে, কিন্তু অভিযোগের পক্ষে রয়েছে পরিবহন সংশ্লিষ্টদের নিজস্ব যুক্তি। কেউ আবার অভিযোগ অকপটে স্বীকার করছেন। এসি বাসের টিকিটের ভাড়া 700 থেকে 800 টাকা হয়, সেখানে এখন তারা 1000 টাকা করে রাখতেছে। ভাড়া তো আগের ভাড়া 500 ছিল, এখন 600 টাকা নিতেছে। আর আমরা ভাড়াটা নিচ্ছি এইভাবে, বিগত দিনে রাস্তায় দাঁড়ায় 300 টাকার ভাড়া 150 টাকা বলছে, ওই 150 টাকায় নিয়ে গেছে। ওই অভ্যাসটা প্যাসেঞ্জারে রয়ে গেছে। এখন সায়েদাবাদ টার্মিনালে 3 জন ম্যাজিস্ট্রেট উপস্থিত, বিআরটির লোক উপস্থিত, আমরা মালিক সমিতি যারা আছি তারা আছি। এইখানে ভাড়া বেশি তো দূরের কথা ভাই, আপনি একটা প্রমাণ করেন যে 5 টাকা বেশি নিচ্ছে। আমরা যদি সরকারিভাবে নিতে যাই তাহলে গাড়ি একটা চলবে না। ভ্রাম্যমাণ আদালত বলছে যাত্রীদের অভিযোগ পেলেই তাৎক্ষণিক নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমাদের বিআরটি এর বুথ আছে, আমাদের পুলিশের কন্ট্রোল রুম আছে, তো এগুলোতে অভিযোগ আসছে। সাংবাদিকদের মাধ্যমেও আমরা বিভিন্ন অভিযোগ পাচ্ছি, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে যাচ্ছি এবং আমরা অ্যাড্রেস করছি। এদিকে রেলে ঈদযাত্রায় পঞ্চম দিনও রয়েছে স্বস্তি। সরকারি ছুটি শুরু হয় কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় অন্য দিনের তুলনায় অনেক বেশি। খুব ভালো লাগছে, অনেকদিন পর বাড়ি যাচ্ছি ঈদে। অনেক সুন্দর, ভালো লাগছে, অনেক আনন্দ লাগতেছে। মনে হইতেছে না, এমন আনন্দ লাগতেছে। নানুর বাড়ি কোনোদিনও ঈদ করি নাই, ফার্স্ট টাইম, তাই ইচ্ছে ছিল অনেক যাওয়ার। একটি ট্রেনের ছাদে উঠে ভ্রমণের চেষ্টা করে কিছু যাত্রী, পরে আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় নামিয়ে দেওয়া হয় তাদের। তবে সার্বিক অবস্থাকে স্বস্তিদায়ক বলছে রেল কর্তৃপক্ষ। সবগুলো ট্রেনেই প্রায় সঠিক সময় গেছে, দু একটা ট্রেন হয়তো একটু লেট গেছে। আর যাত্রীরা নিরাপদে এবং নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছে, সেই হিসাবে আমি মোটামুটি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতেও রেলের এমন শৃঙ্খল পরিবেশের প্রত্যাশা যাত্রীদের। এই দ্বারা যদি অব্যাহত থাকে তাহলে আসলেই আমরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবো। এই দ্বারা তো অবশ্যই অব্যাহত থাকা দরকার। ঈদ যাত্রায় বৃহস্পতিবার থেকে বিভিন্ন রুটে যোগ হয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে লঞ্চে বেড়েছে যাত্রীদের ভিড়, তবে এবার নেই কোনো ভোগান্তি। টিকিট নিয়েও পড়তে হচ্ছে না কোনো ঝামেলায়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। ঈদের ছুটিকে কেন্দ্র করে সদরঘাটে যাত্রীদের চাপ বাড়লেও নেই তেমন কোনো ভোগান্তি। আগেভাগেই পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ায় যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে রওনা হচ্ছেন। যাত্রীরা বলছেন, এবার আগেভাগেই টিকিট বুকিং, যাত্রী নিয়ন্ত্রণ ব্যবস্থা ও অনলাইন টিকিটের কারণে কমেছে ভোগান্তি। গত বছরের তুলনায় এবার যাত্রী অনেক কম হওয়ায় স্বস্তিতে যাত্রা করতে পারছেন তারা। বাড়তি ভাড়া আদায়েরও নেই কোনো অভিযোগ। ঢাকা চাকরি করি,
দেশের বাড়িতে যাইতে অনেক ভালো লাগতেছে আর খুবই আনন্দ। আমাদের কোনো সমস্যা হচ্ছে না এবং আমরা খুব আনন্দিতভাবে যাচ্ছি ঈদ করার জন্য। এখন তো ঈদের আগে যে রোটেশন নাই, এখন নিয়ম হইলো যাত্রী হবে, লঞ্চ ভরবে, লঞ্চ ছাড়িয়ে যাবে। আমার অনেক ভালো লাগছে, আবার অনেক কষ্ট হচ্ছে যে লঞ্চে অনেকক্ষণ বসে আছি, আবার অনেক আনন্দ হচ্ছে। গ্রামের বাড়িতে যাচ্ছি, নানুর বাড়িতে ঈদ করার জন্য সবাই একসাথেই যাচ্ছি। আল্লাহর মতো ভালোই যাচ্ছি, কোনো সমস্যা নেই আমাদের। ঈদে সবার যাত্রা যেন নির্বিঘ্ন হয় সে লক্ষ্যে কাজ করছে লঞ্চ কর্তৃপক্ষ। আমরা ভোগান্তি তো করতেছি না, বিশেষ করে আমাদের বিজনেসটা হলো যাত্রীদের সেবা দেওয়ার জন্য। যাত্রীদের সেবার মান যাতে ক্ষুণ্ণ না হয়, অক্ষুণ্ণ থাকে, আমরা সর্বাত্মক চেষ্টা করে থাকি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে এবার ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো আবার একটি ছোট্ট সংবাদ বিরতির। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জাতীয় দলের পেস বোলিং কোচ খুঁজছে বিসিবি, তালিকায় পাকিস্তানের ওমর গুল। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। সাভারে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের নেতৃত্বে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় শহীদ পরিবারের সদস্যদের সাথে আলাপচারিতা হয়। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানানো হয়। এরপর জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করে প্রতিনিধি দল। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। বিকেলে চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাই গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায় 2 সপ্তাহ আগে গ্রামের বাসিন্দা রোশেনা বেগমের কয়েকটি রাজহাঁস একজনের জমিতে ঢুকে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে রোশেনাকে মারধর করেন ওই জমির মালিক। এর জেরে রাস্তায় একা পেয়ে ওই ব্যক্তিকে মারধর করে রোশেনার লোকজন। দুই পক্ষ আপোষে রাজি হলেও আবারও মারধরের ঘটনা ঘটে। পরে দুই পক্ষ মামলা করলেও আজ বিকেলে সংঘাতে জড়ায়। জাতীয় ক্রিকেট দলে পেস বোলিং কোচ অ্যান্ড্রে অ্যাডামসের সাথে নতুন চুক্তি করবে না বিসিবি। শেষ 2 বছরে পেস বোলিংয়ে ভালো উন্নতি করেছে বাংলাদেশ। দায়িত্ব নিয়ে খেলছেন তাসকিন। বেশ পরিণত হয়েছেন শরীফুল হাসান মাহমুদরাও। উঠে এসেছেন নাহিদ রানার মতো বোলার। এবার সেই তাদেরকেই আরও পরিণত করতে পাকিস্তানের সাবেক পেসার ওমর গুলকে কোচ করার কথা ভাবছে বিসিবি। ক্রিকেট পাকিস্তান তাদের সূত্রের বরাত দিয়ে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, পেস বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন চেইটকেও ভাবনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকা বেইজিং 9 চুক্তি ও সমঝোতা সই, $2.1 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহত 144, আহত 7 শতাধিক। ব্যাংককে ভবন ধসে 9 জনের মৃত্যু। 15 মাসে 23 স্বর্ণের দোকানের ডাকাতি, বাড়তি নিরাপত্তা চান ব্যবসায়ীরা। বিএনপি প্রার্থী ইসরাত মেয়রের আসনে বসতে পারা নিয়ে প্রশ্ন, কমিশন চাইলে সম্ভব বললেন আইনজীবী। ফ্যাসিস্টদের ইন্ধন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভুতুড়ে কলাম লেখকদের অপপ্রচার। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।